আমি যখন কোনো একটা অনুষ্ঠানে যাই সেখানে আমি প্রধান অতিথি না সভাপতি না বিশেষ কিছু এই প্রশ্নগুলো আমি করি না। আমি উপস্থিত এটাই আমার জন্য যথেষ্ট। আমাকে সভাপতি সম্মান জানানোর কোনো দরকার নেই। এই অনুষ্ঠানে আমি কথা দিয়েছিলাম আরো আগে অনুষ্ঠানে আসার কথা ছিল। আমি জাগরণ হিসেবে এই সংগঠনের পক্ষ থেকে পুরস্কৃত হলেন। তার সঙ্গে আমার কথা হয়েছিল, তাকে আমি বলেছিলাম আমার আজকে আরেকটা প্রোগ্রাম আছে, শেখ হাসিনা সবুজ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান হবে আমাদের সেই অনুষ্ঠানে আমাকে বিশেষভাবে প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছিলেন। তো প্রধানমন্ত্রীর আমন্ত্রণ তো উপেক্ষা করা কঠিন, বিপজ্জনক। ফলে আমি ওই অনুষ্ঠানে যাওয়া স্থির করে আমি উদ্যোক্তাদের বলেছিলাম যে তোমাদের অনুষ্ঠান সকালের দিকে শুরু, আগের দিকে শুরু করো। আপনি এর কথাটা আছেন তোমার অনুষ্ঠান আগে শুরু করো যাতে 5টার মধ্যে আমি চলে যেতে পারি। কিন্তু আমি 3:30 পর্যন্ত বাসায় অপেক্ষা করেছি। তো আমি কোনো আমার জন্য গাড়ি পাঠাইনি, ফলে আমি আসতে পারিনি। তোমাকে অবৈধ কাজে আমার জন্য গাড়ি পাঠিয়েছিলেন কর্মবিচরে, ফলে তার গাড়িতে চড়ি সামনে দিয়েই আমি গেলাম। সেখানে আমি ঘন্টাখানেক ছিলাম। তো তখন আমি টেলিফোন করে বললাম তোমাদের অনুষ্ঠান কি এখন শেষ হয়েছে না এখনো আছে? বললো যে না এখনো অনুষ্ঠান আছে। তো আমি যেহেতু কথা দিয়েছি আমার কর্তব্য পালনের জন্য আমি আপনাদের মাঝে উপস্থিত হয়ে এই বিষয়টি আপনাদেরকে জ্ঞাত করব। তো আপনাদের সবার মঙ্গল কামনা করি। এই সংগঠনের নাম পরিষদ। আজকাল অনেক অনুষ্ঠানে যাই যাদের যে সংগঠনের সঙ্গে আমার পুরনো পরিচয়, যেমন এখানে একজনের সঙ্গে আমার শুধু পুরো পরিচয় আছে, টিটনকে আমি চিনি, অনেক অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছে। আর সুজন রায়, সুজন সত্যি একটা আছে সংগঠন, সেই সংগঠনের অনুষ্ঠানে আমি গিয়েছি। তো এই অনুষ্ঠানে আমার জীবনের অনুষ্ঠানে আমি আজকে প্রথম এলাম। এটা কত বছর চলছে জানি না, কোনো বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী, তার মধ্যে 5 বছর আগে থেকে এই সংগঠন যাত্রা শুরু করেছিল। এবং অনেকেই বসে আছেন তারা অধিকাংশের কবি, এবং বাংলাদেশ যে কবিদের দেশ মূলত এটা বিভিন্ন অনুষ্ঠানে গেলে বলা যায়। আমরা তাদের কবিদের মধ্যে হয়তো খুব কম কবিকে আমরা চিনি, এবং কিন্তু আমাদের কাব্য রচনায় নিয়োজিত আছেন এত লক্ষ লক্ষ কবি যে আমার মনে হয় যে পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ বোধহয় এতটা কাব্য রচনার সঙ্গে যুক্ত পান। বাংলাদেশ কবিতার দেশ, এটা বলা যেতেই পারে। তো আমি আপনাদের কবিতার শুনবার বেশি সুযোগ হবে না, আমি এক্ষুনি চলে যাবো। আমার শরীর খারাপ হয়েছে, ঘুমতে পারিনি। আমি এই স্মৃতি থেকে দুটো কবিতা যেগুলো আমি অনেক কষ্ট করে মুখস্থ করে যাই, আমি মুখস্থ করতে পারি না। দুটো কবিতা আমার মনে আছে। একটা শুরু যখন হয়েছিল 25শে মার্চে একদম রাত্রে, তারপর সামরিক ফরমান, সামরিক শাসন জারি করা হয়েছিল, কি বলে কার্ফিউ সহ সামরিক 25শে মার্চ রাত থেকে সামরিক ফরমান জারি করা হয়। একটা ফরমান ছিল যে যাদের যাদের অস্ত্র আছে, বৈধ অস্ত্র আছে, অবৈধ অস্ত্র থাকলে তো কথাই নেই,
যাদের বৈধ অস্ত্র আছে সেই বৈধ অস্ত্র সেনাবাহিনীর হাতে সমর্পণ করতে হবে। এটা 25শে মার্চ রাতে ক্র্যাকডাউন, যেটা অপারেশন সার্কুলেটের পরে এই সামরিক ঘোষণা ফরমান জারি করা হয়। তারপরে এটা কার্ফিউ অবরোধ চলে। 27 তারিখে সকালের থেকে 2 ঘন্টা ছুটি দেওয়া হয়েছিল, কার্ফিউ অফ ছিল। তখন ঢাকা শহরের বিভিন্ন এলাকার মানুষ বুড়িগঙ্গা পার হয়ে নদীর ওপরে চলে যেতে থাকে মানুষের মিছিল। লক্ষ লক্ষ মানুষ ঢাকা ছেড়ে নদীর ওপরে গিয়ে আশ্রয় গ্রহণ করে। তো সেখানে আমিও একজন ঢাকা পালিয়ে যাওয়া বুড়িগঙ্গার ওপরে আশ্রয় গ্রহণকারীদের একজন ছিল। সেখানে একটা আক্রমণ হয়েছিল 2রা এপ্রিল, মার্চের 2রা এপ্রিল। সেটাকে জিঞ্জিরা জেনোসাইড, সেই জিঞ্জিরা জেনোসাইডের উপর আমার একটা ছোট্ট বই আছে, যেটা আত্মকথা 1971 বইয়ের অন্তর্গত, কিন্তু আলাদাভাবেও জিঞ্জিরা জেনোসাইড নামে ওই বইটা পাওয়া যায়। সেই জিঞ্জিরা জেনোসাইড আমি প্রত্যক্ষ করেছি এবং আমার চোখের সামনে অনেক মানুষকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করতে গেছি। তো সেখান থেকে ফিরে আসার পর 27 আমরা 2রা এপ্রিল সেখান থেকে জিঞ্জিরা থেকে ফিরে এলাম। ফিরে এসে এরপর 3 তারিখে আমরা ঢাকা থেকে পালিয়ে বেরিয়ে যাওয়ার জন্য অন্যদিকে শীতলক্ষা পেয়ারের নরসিংদীর দিয়ে যাওয়ার জন্য রওনা দিই। সেখানে যাওয়ার পথে দেখি হাইকোর্টের সামনে যে বটগাছ আছে, বটগাছের সামনে একটা সামরিক ক্যাম্প, মিলিটারি ক্যাম্প তৈরি করা হয়েছে। সেখানে একটা টেবিল নিয়ে এরকম কয়েকজন সামরিক অফিসার বসে আছেন। তারা আশা করছেন যে তাদের ফরমান তারা যেটা জারি করেছেন সেটা মান্য করে ঢাকার নগরবাসী তাদের বৈধ অস্ত্র এখানে জমা দিতে আসবে। তো আমি ব্যাপারটা দূর থেকে দেখছি, কিন্তু ভয় পাচ্ছিলাম কাছে যেতে, কাছে আমার প্রয়োজন ছিল না। রাস্তার এই পাশে কার্যকরের দিকটায় দিক দিয়ে হেঁটে ভিতর দিকে ঢুকে গেলাম, যাতে তাদের দৃষ্টিতে না পড়ি। ওখান থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে দিলে দেখলাম, আমি প্রায় 15-20 মিনিট দাঁড়িয়ে দেখলাম যে কোনো পাবলিক, কোনো একজন সিভিলিয়ান, কোনো অস্ত্র জমা দিতে সেখানে আসছে না। তখন এখানে যারা ফুল টুল বিক্রি হয়, এখন অনেক ফকির এখানে থাকে। তো এই মিলিটারিদের টেবিলের উপর কেউ একজন ফুল রেখেছিল, ফুলের কয়েকটা গুচ্ছ। এটা দেখে আমার একটা কবিতার কথা মনে পড়ে। তো আমার মনে হয় যে আমার দিক থেকে মুক্তিযুদ্ধ 25শে মার্চের সাথে বলে যাচ্ছে, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার পর যে মুক্তিযুদ্ধ শুরু হয় দেশব্যাপী, তার পক্ষে আমার ওই কবিতাটা ছিল প্রথম কবিতা আমার দিক থেকে। অন্য অনেকেই হয়তো লিখেছেন, কিন্তু আমি আমার প্রথম কবিতা হিসেবে মনে করি। আগ্নেয়াস্ত্র, কবিতার নাম হচ্ছে আগ্নেয়াস্ত্র, ছোট কবিতা। আগ্নেয়াস্ত্র জমা নিচ্ছে শহরের সন্দিগ্ধ সৈনিক। আগ্নেয়াস্ত্র জমা নিচ্ছে শহরের সন্দিগ্ধ সৈনিক। সামরিক নির্দেশে ভীত মানুষের শটগান, পিস্তল এবং কার্তুজ। সামরিক নির্দেশে ভীত মানুষের শটগান, পিস্তল এবং কার্তুজ যেন দরজার স্বীকৃত মানব টেবিলে ফুলের মতো মস্তানের হাত। আমি সামরিক আদেশ অমান্য করে হঠাৎ হয়ে গেছি কোমল বিক্রি, প্রকাশ্যে ফিরছি ঘরে।
অথচ আমার সঙ্গে হৃদয়ের মতো মারাত্মক একটা নাস্ত্র আমি জমা দিই। দ্বিতীয় একটি আমি কবিতা বলি। সুন্দর এসে থেমে আছে তার নাসিকার শেষ প্রান্তে, সুন্দর এসে থেমে আছে তার নাসিকার শেষ প্রান্তে, নাক পাশা যেন সোনা দিয়ে মোড়া, ঘুঘু চোখ ঘুমে ভূত, অথবা শীতের পিঁপড়ের মুখে আলতা মাখানো ফুল। আমার জীবন যাবে আজীবন তোমার জীবন জানতে, সুন্দর সেখানে আছে তার নাসিকার শেষ প্রান্তে। আমি আসি, সবাইকে শুভেচ্ছা, শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা সবার জন্য। আমি অবস্থা করছি আমার আবার মায়ের মেয়ের বাসায় যেতে হবে।